আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এই চ্যাপ্টারটার প্রথম ক্লাস করব। আজকের ক্লাসে আমরা একরকম বলতে পারো ইন্ট্রোডাকশন ক্লাস করব। তোমাদের সিলেবাসে সরকারের বিভিন্ন রূপের তিনখানা রূপের কথা উল্লেখ রয়েছে, যেটা সর্বগ্রাসী, কর্তৃত্ববাদ এবং ডেমোক্রেসি, এই তিনটে। কিন্তু আমরা এগুলোই যখন পড়তে যাব না, সরকারের অন্যান্য বিভিন্ন রূপ আসবে, যেগুলো হয়তো সেই টার্মগুলো দেখার পরে আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে, যে কোশ্চেন জাগতেই পারে যে এই যে ফেডারেল সিস্টেম কি, ইউনিটারি সিস্টেম কি, পার্লামেন্টারি সিস্টেম কি, প্রেসিডেন্সিয়াল সিস্টেম কি, ডিক্টেটরশিপ কি, একাধিক রূপগুলো আসবে। সেগুলো আমরা দেখব যাতে আমাদের ক্লাসগুলো, পরবর্তী ক্লাসগুলো বুঝতে অসুবিধা না হয়। তো পৃথিবীতে যত ধরনের সরকার রয়েছে, যত ধরনের সরকারের রূপ রয়েছে, সেগুলো নিয়ে আমরা একরকম এই ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, সবকটা করা সম্ভব নয়, কিন্তু বেশিরভাগ করব। আর হ্যাঁ, আজকে যেগুলো আলোচনা করব কোনো একটা পার্টিকুলার বইয়ে তুমি এতগুলো একসঙ্গে পাবে না, ঠিক আছে? হয়তো পাবে, সেটা অনেক হায়ার লেভেলের বইয়ে পাবে, তোমাদের অন্তত কোনো বইয়ে এতগুলো সরকারের যে ধারণা সেগুলো একসঙ্গে পাবে না, ঠিক আছে? তো আমরা এই ক্লাসে সবগুলো এক জায়গায় করার চেষ্টা করেছি, এবং তোমাদের যাতে হেল্প হয় সেটা। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো, এগুলো লেখা শুরু করো, ঠিক আছে? আমি যেগুলো করাবো আমার সঙ্গে সঙ্গেই লেখা শুরু করো, তবে একরকম শর্ট নোটস টাইপ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? তো আজকে কি থাকছে? আজকে থাকছে তৃতীয় অধ্যায়, সরকারের বিভিন্ন রূপ। আজকের মূল বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের সরকার। পৃথিবীতে বিভিন্ন ধরনের সরকার রয়েছে, সেই সরকার সম্পর্কে আলোচনা করব, দ্বিতীয় সেমিস্টার পার্ট 1, ঠিক আছে? এর পরের পার্টে আমরা পার্টিকুলার ওই যে তোমাদের তিনখানা রূপের কথা বলেছে, সেই তিনখানা রূপ নিয়ে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব, এবং খুব ডিটেলসে করব। আজকে একরকম বেসিক ধারণা দেব বিভিন্ন সরকার সম্পর্কে, এবং পরবর্তী ক্লাসে পার্টিকুলার ওই তিনটে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আজকে আমাদের গল্পের বিষয় কি? প্রথমে সরকার কি দেখবো, অর্থাৎ হোয়াট ইজ গভর্নমেন্ট, ঠিক আছে? নেক্সট কি দেখবো? বিশ্বের বিভিন্ন ধরনের সরকার, কি কি ধরনের সরকার রয়েছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ, আমরা এমন নয় যে সমস্ত কিছু আজকের ক্লাসে আলোচনা করতে পারবো, যত ধরনের পৃথিবীতে যত ধরনের সরকার রয়েছে, কিন্তু বেশিরভাগ তো করার চেষ্টা করব, ঠিক আছে? নেক্সট, বিভিন্ন ধরনের সরকারের যে কথা বলছিলাম, সেই সরকারের সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব, ঠিক আছে? কোথা থেকে কি আসছে, একরকম এটা, ঠিক আছে? প্রথমে দেখো সরকার কি। খুব সিম্পল, আমরা রাষ্ট্রের এর মূল উপাদান দেখেছিলাম ফার্স্ট সেমিস্টারে। তার মধ্যে রাষ্ট্রের মস্তিষ্ক হিসেবে কি দাঁড়িয়েছিল? সরকার, তাই না? আর রাষ্ট্রের যে 4টা উপাদান ছিল, কি কি? একটা ছিল যে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, তারপরে একটা সরকার, আর সার্বভৌমত্ব, তাই না? বা সার্বভৌমিকতা। এই 4টের মধ্যে সরকার খুব ইম্পর্টেন্ট ছিল। অর্থাৎ এই সরকার এমন একটা বিষয় যে কিনা রাষ্ট্র তো একটা বিমূর্ত ধারণা, তাকে মূর্ত প্রদান করে, এবং তার ইচ্ছাগুলোকে পূরণ করে কে? এই সরকার। মানে রাষ্ট্রের যত ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো সরকারের দ্বারা পরিপূর্ণ হয়। এক কথায় আমরা যদি বলি যে সরকার হচ্ছে এমন একটা বিষয় যেটা কি করছে? রাষ্ট্রকে পরিচালনা করছে, ঠিক আছে? রাষ্ট্রর হাত হিসেবে কাজ করছে, মাথা হিসেবে কাজ করছে। হাত নাই, মাথা হিসেবে কাজ করছে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি সরকার। সরকার এমন একটা বিষয় যেটা কিনা রাষ্ট্রকে পরিচালনা করে, আরো সিম্পল ভাবে যদি আমরা বলি, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার নেক্সট, আমরা বিভিন্ন ধরনের সরকার, যে অনেক ধরনের সরকার সম্পর্কে আমরা শুনি, সেই সরকারগুলো কি কি? যেরকম এনার্কি শুনি, অরাজকতা, যেখানে কোনো শাসনই নেই। তারপরে রাজতন্ত্র বা মোনার্কি শুনি। তারপরে এই মোনার্কি থেকেই আরেকটা জিনিস আসে, কনস্টিটিউশনাল মোনার্কি, অর্থাৎ সাংবিধানিক রাজতন্ত্র। কোথায় আছে জানো কনস্টিটিউশনাল মোনার্কি? সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি পরবর্তীতে বলবো, কিন্তু দেখি তোমরা কতটা জানো। এছাড়া টাইরেনি গভর্নমেন্ট আমরা দেখতে পাই, তারপরে দেখতে পাই অলিগার্কি, ঠিক আছে? তারপরে ডেমোক্রেসি, রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র, ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র, তারপরে সর্বগ্রাসী, তারপর কর্তৃত্ববাদ। দেখো এখানে তোমাদের এই যে ডেমোক্রেসিটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে সর্বগ্রাসী পড়তে হবে, এবং কর্তৃত্ববাদ, এই তিনখানা খুব ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তারপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে? বা অভিজাততন্ত্র। এছাড়া পার্লামেন্টারি বা সংসদীয় এবং প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত দেখব। ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়, ইউনিটারি বা এককেন্দ্রিক। এই যে বিভিন্ন ধরনের সরকারের কথা আমরা শুনি, এগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানবো, ঠিক আছে?
এখানে তোমরা কে কোনটা জানো সেটা আমাকে জানো, যে এতগুলো যে বললাম এর মধ্যে তুমি কখনো সরকারের কথা জানতে। ওকে, দেখো আমরা সরাসরি চলে যাই যে বিভিন্ন ধরনের সরকার সম্পর্কে আলোচনায়। ঠিক আছে, প্রথমে দেখো আমরা সরকারের রূপ, এগুলো তো সমস্ত বললাম যেগুলো, সেগুলো তো সরকারের রূপ। এটা কোন ভিত্তিতে আমরা আলোচনা করব? আমরা বলতে পারি হু হ্যাজ পাওয়ার, অর্থাৎ কার কাছে পাওয়ার রয়েছে। সেটা কি একজনের কাছে রয়েছে, নাকি সবাইকার কাছে রয়েছে, নাকি কিছু মানুষের কাছে রয়েছে? অর্থাৎ কিসের পাওয়ার? এই যে শাসন করার পাওয়ার। ঠিক আছে, সে নাকি কারোর কাছেই নেই? কি হতে পারে যে হয় কারোর কাছেই নেই, তাই না? হতে পারে যে এই শাসন করার ক্ষমতা কারোর কাছেই নেই, আর অথবা হতে পারে একজনের কাছে আছে। আবার এটাও হতে পারে যে কিছু মানুষের কাছে আছে। আবার এটা হতে পারে কি সবাইকার আছে, অর্থাৎ যত জনগণ রয়েছে তাদের সবাইকার শাসন করার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ অল। ঠিক আছে, অল হ্যাজ দ্য পাওয়ার যারে বলে। ঠিক আছে, যাই হোক, এবার এই যে যখন নো ওয়ান, অর্থাৎ এই শাসন করার ক্ষমতা কারোর কাছে থাকবে না, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে বলতে পারি এনার্কি বা অরাজকতা। এটা একরকম বিশৃঙ্খলা, যেখানে কোনো রকম শাসন নেই, কোনো রকম আইন নেই, কোনো রকম সরকার নেই, অর্থাৎ শাসন করার ক্ষমতা কারোর কাছেই নেই। ঠিক আছে, এরকম রাষ্ট্র খুব কম রয়েছে, একটা না দুটো রয়েছে। ঠিক আছে, এবার আসছে মোনার্কি, অর্থাৎ একজন শাসক থাকবে সেখানে, একজন। আচ্ছা, আমাদের দেশে কি বর্তমানে মোনার্কি রয়েছে? নেই। ঠিক আছে, কিন্তু অনেক আগে ছিল, এখন বর্তমানে আমাদের দেশে মোনার্কি নেই। ঠিক আছে, মোনার্কি একরকম অ্যাবসোলিউট মোনার্কি কি আমরা বলবো, সেই অ্যাবসোলিউট মোনার্কি এখন পুরোপুরি শেষ হয়ে গেছে বলতে পারো। ঠিক আছে, যাই হোক, মোনার্কি বা রাজতন্ত্র একরকম একজন শাসক থাকে, একজন রাজা থাকে, যে কিনা শাসন করে, আইন তৈরি করে, আবার বিচারও করে, তাই না? ওই যে গোপাল ভাঁড় দেখেছিলে না? গোপাল ভাঁড় দেখো তো ভাত খাওয়ার সময়, সেই গোপাল ভাঁড়ই যে রাজা কৃষ্ণচন্দ্র ছিল, সে কি সেই শাসন করতো, সেই রুল করতো, তাই না? সেই আইন তৈরি করতো, সেই আবার বিচার কার্য পরিচালনা করতো, তাই না? যাই হোক, বলছে এই যে মোনার্কি অর্থাৎ রাজতন্ত্র, যেখানে একজন শাসকই থাকে, এই শাসক যখন করাপ্টেড হয়ে যায়, ঠিক আছে, যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, যখন জনগণের কথা ভাবে না, তখন সেটা কিসে পরিণত হয়ে যায়? টাইরেনি গভর্নমেন্ট, অর্থাৎ অত্যাচারী সরকারে পরিণত হয়ে যায়। সিম্পল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে রাজতন্ত্র, যখন রাজতন্ত্রে কি হয় যে রাজা তার জনগণের ভালো মন্দ দেখে, ভালো মন্দ বিচার করে তিনি একখানা সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, অর্থাৎ পাবলিক ইন্টারেস্টের কথা ভাবে। ঠিক আছে, পাবলিক ইন্টারেস্টের কথা ভাবে। ঠিক আছে, পাবলিক ইন্টারেস্টের কথা ভাবে কে? রাজতন্ত্রের ক্ষেত্রে। কিন্তু এই যে আমি কি বললাম যে রাজতন্ত্র যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ টাইরেনি গভর্নমেন্ট হয়ে যাচ্ছে, এ কি করছে? শুধুমাত্র নিজের কথা ভাবছে, সেলফ ইন্টারেস্ট বলতে পারি। ঠিক আছে, সেলফ ইন্টারেস্ট, অর্থাৎ সে শুধু নিজের কথা ভেবে সমস্ত নিয়ম কানুন তৈরি করছে। আমি সেরা হব, আমি খুব ভালো হব, আমি ভোগ করব, আমি অ্যাশ করব। ঠিক আছে, আমি যেহেতু রাজা, সে জনগণের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে দেখছে না। ঠিক আছে, সেটা কি হয়ে যাচ্ছে? টাইরেনি সরকার বা অত্যাচারী সরকার, একরকম মোনার্কির আরেকটা রূপ, মানে একরকম ডিফেক্টিভ বা করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত যে ভার্সন, সেটাই হচ্ছে কি টাইরেনি গভর্নমেন্ট। ক্লিয়ার? এবার আমরা যে ওই যে কিছু মানুষের হাতে যখন ক্ষমতা থাকে শাসন করার, সেটাকে আমরা কি বলছি? অলিগার্কি বা শ্রেণী শাসন বলতে পারি। ঠিক আছে, একটা শ্রেণী বা কিছু সংখ্যক মানুষ, একটা কর্তৃপক্ষ কি করছে? শাসন করছে। ক্লিয়ার? তখন সেটাকে আমরা কি বলছি? অলিগার্কি। আবার এই যে অলিগার্কির কথা আমরা বলছি, এই অলিগার্কি একরকম কি করছে? যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তখন সেটা কি সরকারে পরিণত হয়ে যাচ্ছে? সেটি তখন অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্র। ঠিক আছে, দেখো এই যে অ্যারিস্টো কথার অর্থ হচ্ছে এলাইট। কি? এলাইট বা বলতে পারো রিচ। ঠিক আছে, বড়লোক, ধনী, অভিজাত শ্রেণী। অর্থাৎ এই যে একটা শ্রেণী যখন শুধুমাত্র অভিজাত শ্রেণীর জন্য কাজ করছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে না, বা শুধু তাদের জন্য কাজ করছে, তখন সেটা কি হয়েছে? সেই শ্রেণী শাসনটাই কি হয়ে যাচ্ছে? অভিজাততন্ত্রে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, একরকম এই যে শ্রেণী শাসন অলিগার্কি কি করে?
পাবলিক ইন্টারেস্টে কাজ করে, আর এরই করাপ্টেড ভার্সন কি হয়ে যাচ্ছে, এই যে অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি কি করছে, সেলফ ইন্টারেস্টের ওপরে কাজ করছে, ঠিক আছে, নিজের স্বার্থে, অভিজাত শ্রেণীর জন্য কাজ করছে। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা একরকম কি বলতে পারছি, যে আমরা বলতে পারছি যে অলিগার্কির একটা করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত যে রূপ সেটা হচ্ছে কি অ্যারিস্টোক্রেসি, এবং মোনার্কির একটা করাপ্টেড রূপ হচ্ছে টাইরেনি গভর্নমেন্ট, তাই না? এখনো পর্যন্ত আমরা পাঁচখানা দেখে নিলাম, কি কি, এনার্কি, মোনার্কি, অলিগার্কি, টাইরেনি এবং অ্যারিস্টোক্রেসি। ডেমোক্রেসিতে আমরা আসব। ডেমোক্রেসি বলতে যখন ক্ষমতা সবাইকার হাতে থাকে, ঠিক আছে, সমস্ত জনগণ শাসন করতে পারে নিজেরা, ঠিক আছে, এর একটা ভাগ আমরা পরবর্তীতে যেহেতু পড়বো, তো এখন ডিটেলসে না আলোচনা করি, একটু পরেই করব, ঠিক আছে। তার আগে অন্যান্য কিছু গভর্নমেন্ট রয়েছে সেগুলো আগে আলোচনা করে নেই, ঠিক আছে। তো আমরা এই অল অর্থাৎ শাসন কার হাতে রয়েছে, যখন সবাইকার হাতে রয়েছে তখন সেটা ডেমোক্রেসি নামে পরিচিতি লাভ করছে, অর্থাৎ জনগণই শাসন করবে। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার পরবর্তীতে যে জিনিসটা বুঝতে আমাদের সব থেকে বেশি অসুবিধা হয় সেটা হচ্ছে মোনার্কি বা রাজতন্ত্র, আর কি কনস্টিটিউশনাল মোনার্কি অর্থাৎ সাংবিধানিক রাজতন্ত্র। এটা কি জিনিস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো নিশ্চয়ই আছে, তাই না? তো বলা যাক, খুব সহজভাবে আমরা বুঝবো, ঠিক আছে। দেখো, এই মোনার্কি আমরা যদি একটা গোল করি, ধরো এটা হচ্ছে কে, ক্রাউন। ক্রাউন বোঝো? ক্রাউন মানে একরকম রাজা বা রানীর কথা বলা হচ্ছে এখানে, কি ক্রাউন, CRO, ক্রাউন। এখানে কিং বা কুইনের কথা বলছি আমরা, ঠিক আছে, যে কিং বা কুইন যখন শাসন করবে, এই কিং কুইন কি করে, কিং কুইন তোমার এক্সিকিউটিভ দেখে, তাই না, শাসন দেখে, লিজিসলেচার দেখে, ঠিক আছে, আবার জুডিশিয়ারিও দেখে, ঠিক আছে, আবার জুডিশিয়ারি অর্থাৎ বিচার কার্যও দেখে, আইন প্রণয়নও দেখে, আর আবার সেই শাসন কার্যটাও দেখে। অর্থাৎ এই যে সরকারের তিন ধরনের কাজ থাকে, একটা সরকারের তিন ধরনের কাজ, সেটা একজন ব্যক্তি দেখছে, কিসে, এই মোনার্কি সিস্টেমে, ঠিক আছে, এই মোনার্কি সিস্টেমে ওই একজন ব্যক্তি দেখছে, তাই না? এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। এবার সেই সময় কি হতো, এই কিং বা কুইন অর্থাৎ ক্রাউনের কি থাকতো, একখানা কাউন্সিল থাকতো, সেই কাউন্সিলটাকে বলা হতো কি, একরকম বলতে পারি পাবলিক কাউন্সিল। অর্থাৎ এই কিং বা কুইন অর্থাৎ ক্রাউনের একটা কাউন্সিল থাকতো, যাকে আমরা বলতে পারি কাউন্সিল, ঠিক আছে, কাউন্সিল। এই কাউন্সিলে কে থাকতো, পিপল থাকতো, অর্থাৎ জনগণের প্রতিনিধি থাকতো, পিপল, জনগণের প্রতিনিধি থাকতো, ঠিক আছে। এদের কাজ কি থাকতো, এই যে পিপল কাউন্সিল থাকতো অর্থাৎ জনগণের প্রতিনিধি থাকতো, তাদের কাজ থাকতো জনগণের কাছ থেকে বিভিন্ন অভাব অভিযোগের কথা এই কাউন্সিল নিয়ে সেগুলোকে একরকম মডিফাই করে সেটা রাজার কাছে পৌঁছাতো, ঠিক আছে, অর্থাৎ ক্রাউনের কাছে পৌঁছাতো, তখন রাজা কিছু ডিসিশন নিত। এটা হচ্ছে একটা সময় চলতো, কিন্তু যখন ডেমোক্রেটিক মুভমেন্ট শুরু হয়, যেরকম উদাহরণ হিসেবে আমরা ফরাসি বিপ্লবের কথা বলতে পারি। ফরাসি বিপ্লবের মূল মোটিভ ছিল যে এই যে রাজতন্ত্র, মোনার্কিকে পুরোপুরি খতম করে দেওয়া, শেষ করে দেওয়া, তাই না, এবং ওই রাজতন্ত্রকে শেষ করে দিয়ে ডেমোক্রেটিক একটা শাসন ব্যবস্থা শুরু করা, ঠিক আছে, এটা তাদের মেন ব্যাপার ছিল, ঠিক আছে, তাদের মেন উদ্দেশ্য ছিল যে কি মোনার্কিকে শেষ করে ডেমোক্রেসিকে শুরু করা, ঠিক আছে। তখন এই যে যখন শুরু হয় কি বললাম যে ডেমোক্রেটিক মুভমেন্ট অর্থাৎ গণতান্ত্রিক যে মুভমেন্টগুলো শুরু হয়, সেই মুভমেন্ট যখন শুরু হয় তখন কি হয়, আস্তে আস্তে এই যে কিং অর্থাৎ ক্রাউনের ক্ষমতা কমতে শুরু করে, ঠিক আছে, এবং তখন ক্ষমতা কার বাড়তে থাকে, এই পিপলস, ঠিক আছে, অর্থাৎ কাউন্সিলের ক্ষমতা বাড়তে থাকে, এবং এটা পরবর্তীতে কিসে পরিণত হয়ে যায়, এটা পরবর্তীতে পরিণত হয়ে যায় পার্লামেন্টে, ঠিক আছে, পার্লামেন্টে পরিণত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবং এই পার্লামেন্টেই পরবর্তীতে কি হচ্ছে, এই পার্লামেন্টে পরবর্তীতে নির্বাচন হচ্ছে, জনগণের দ্বারা নির্বাচন হচ্ছে, এবং জনগণরা নির্বাচন করে কি PM বা এবং বলতে পারো কাউন্সিল
অফ পিপল বলে একখানা সংস্থা তৈরি করছে, অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ পিপল বলে একটা সংস্থা তৈরি করছে। ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। কি জন্য এদেরকে তৈরি মানে নির্বাচিত করছে? যাতে তাদের ওপরে অর্থাৎ এই জনগণের ওপরে শাসন করতে পারে। কারা? এই তারা যাদেরকে নির্বাচিত করেছে, তাই না? কাকে? প্রধানমন্ত্রীকে এবং সেই কাউন্সিলকে অর্থাৎ ক্যাবিনেটকে, তাই না? ক্যাবিনেটকে চুজ করেছে, ক্যাবিনেটের মন্ত্রীদেরকে, যে তোমরা আমাদের উপর শাসন করো। ঠিক আছে, এই হচ্ছে কথা। একরকম কি হচ্ছে তখন এর ক্ষমতা, এই কিং এর ক্ষমতা কি হয়ে গেল? কমে গেল। কমে এই কিং কি থাকলো না? কিং কিছু ক্ষেত্রে মানে একটা ইনস্টিটিউশন, একটা সংস্থাকে তো পুরোপুরি বাদ দেওয়া যায় না। তো কিছু রাষ্ট্র কি করলো যে না, কিং ব্যবস্থা বাদ দিতে হবে না, ওর ক্ষমতা কমিয়ে দাও। ঠিক আছে, কিং যে ওই যে সমস্ত দায়িত্ব উনি নিয়েছিল, সে ক্ষমতা কমিয়ে দাও, দিয়ে এই কিংকে রেখে দিল। কিন্তু এটাকে কি হিসেবে রাখলো? নমিনাল, অর্থাৎ নাম সর্বস্ব, নামে উনি রয়েছে। ঠিক আছে, এনাকে বলা হয় হেড অফ দ্য স্টেট। হেড অফ দ্য স্টেট। হ্যান্ডরাইটিং একটু গুলিয়ে যাচ্ছে, ম্যানেজ করে নিও। ঠিক আছে, দেখো অনেকটা বড় তো জায়গা না, বোর্ড হলে আমাদের এটা বোঝাতে আরো বেশি সুবিধা হতো। ঠিক আছে, তবু চেষ্টা করছি, একটু ঘিজিমিজি হয়তো হয়ে যাচ্ছে, তো এটা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, একটু পরপর যখন দেখবে আমি কিভাবে লিখছি, তাহলে সেটা বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, আর যদি স্কিপ করে করে দেখো তাহলে তো অসুবিধা হবেই। ঠিক আছে, যাই হোক, তো এই যে যে একসময় ক্রাউন, যে কিনা একেবারে হেড ছিল কিসের? শাসন বিভাগের, আবার স্টেটের, সে এই যে যখন ডেমোক্রেটিক মুভমেন্ট গুলো শুরু হয়, তখন কি আস্তে আস্তে তার ক্ষমতা কমে যায়। কমে গিয়ে সে কি হয়ে যায়? একজন নমিনাল হেড বা স্টেটের একজন হেড হয়ে যায়, অর্থাৎ নাম সর্বস্ব শাসক হিসেবে থাকে। এবং রিয়েল হেড কে হয়ে যায়? এই যে প্রাইম মিনিস্টার বা কাউন্সিল ক্যাবিনেট যেটা। ঠিক আছে, অর্থাৎ এই পার্লামেন্টের একজন সদস্য, জনপ্রতিনিধিদের একজন সদস্য। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কি, এই ব্রিটেনের কথা। ব্রিটেন দেখো রাজা রয়েছে, কিন্তু সে বা কুইন রয়েছে, অর্থাৎ কিং রয়েছে, এই ক্রাউন রয়েছে, সে কি? সে একজন নাম সর্বস্ব শাসক, কিন্তু পুরো ব্রিটেনটাকে একরকম চালাই হচ্ছে ওই পার্লামেন্ট ওই দেশের, তাই না? দেখো আমাদের দেশে যখন ব্রিটেনরা শাসন করতো, তখন কি হতো? এখানে অ্যাকচুয়ালি শাসন কে করতো? ইংরেজরা, ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? কিন্তু তারা কার নামে শাসন করতো? হেড অফ দ্য স্টেট, অর্থাৎ রাজার নামে, কুইনের নামে, তাই না? ক্রাউনের নামে, যে আমাদের দেশের কুইনের নির্দেশে এটা হচ্ছে, তাই না? সেই যে আমরা ইতিহাসে পড়েছিলাম মহারানীর ঘোষণাপত্র, অর্থাৎ তার কথা অনুযায়ী হচ্ছে, এটা বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি চালাচ্ছে হচ্ছে সেই পার্লামেন্ট। বোঝা গেল? আমরা আমাদের ভারতের ক্ষেত্রেও বলবো, আমাদের ভারতে যদিও রাজতন্ত্র নেই, তো রিপাবলিক, সেটা আমরা পরবর্তীতে দেখছি। তো কি হচ্ছে, এই যে যখন একটা ডেমোক্রেটিক সরকার গঠন হচ্ছে, তাদের তো একটা কনস্টিটিউশন আছে, তাই না? কনস্টিটিউশন আছে, এবং সেই কনস্টিটিউশন অনুযায়ী রিয়েল হেড হয়ে যাচ্ছে বা রিয়েল ক্ষমতা পেয়ে যাচ্ছে এই পার্লামেন্ট। এবং এই পার্লামেন্টই কি করছে? পার্লামেন্ট রিয়েল হেড কাকে চুজ করছে? পিএম কে রিয়েল হেডের দরজা দিচ্ছে, তাই না? এবং এই কনস্টিটিউশনই এই কিংকে নমিনাল হেড বা স্টেটের হেড হিসেবে নির্বাচিত করছে। ঠিক আছে, বা বলছে তুমি হলো এই স্টেটের হেড। ঠিক আছে, ক্লিয়ার? খুব সিম্পল, তাই না? এবং এই রাজতন্ত্রটা এইভাবেই কনস্টিটিউশনাল মোনার্কি হয়ে যাচ্ছে, অর্থাৎ সাংবিধানিক রাজতন্ত্র। অর্থাৎ সাংবিধানিক রাজতন্ত্রে কি হচ্ছে? রাজা হচ্ছে কি? নমিনাল, অর্থাৎ নাম সর্বস্ব শাসক। আর মোনার্কিতে রাজা হচ্ছে অ্যাবসোলিউট, উনি হচ্ছে সর্বসর্বা, সব থেকে উঁচু, তার হাতে সমস্ত ক্ষমতা। ঠিক আছে, কিন্তু সাংবিধানিক রাজতন্ত্রে কিন্তু রাজার হাতে সমস্ত ক্ষমতা নেই, উনি নামে বাড়ির হেড হিসেবে রয়েছে। ঠিক আছে, নেক্সট কি আসছে? নেক্সটে আমরা যেটা আমাদের বুঝতে একরকম অসুবিধা হবে, যে রিপাবলিক কথাটা আমরা শুনেছি, তাই না? আমরা শুনেছি যে ব্রিটেন হচ্ছে মোনার্কি প্লাস ডেমোক্রেসি, তাই না? আরো একটা এখান থেকে আমাদের একটা কথা মনে পড়লো, যে একসঙ্গে একটা দেশে এক ধরনেরই যে সরকার থাকবে এর কোনো মানে নেই।
একাধিক সরকারের অবস্থান থাকতে পারে। অর্থাৎ ডেমোক্রেসির সঙ্গে আমরা ফেডারেল দেখতে পারি, ডেমোক্রেসির সঙ্গে আমরা মোনার্কি দেখতে পারি, ডেমোক্রেসির সঙ্গে আমরা রিপাবলিক দেখতে পারি। ঠিক আছে, এইভাবে অনেক ধরনের সরকারের মিল আমরা দেখতে পারি। ক্লিয়ার হলো? আমরা নেক্সটে চলে আসি। এই যে প্রজাতন্ত্রের কথা বলছিলাম, অর্থাৎ হচ্ছে রিপাবলিক, আমরা বলি আমাদের ভারত রিপাবলিক, তাই না? প্রজাতন্ত্র সরকার রয়েছে আমাদের ভারতে ফেডারেল সরকার রয়েছে, ইউনিটারি সরকার রয়েছে, তাই না? এরকম আমরা কথা বলি, সেগুলো আমরা পরবর্তীতে দেখছি। দেখো, রিপাবলিক এখানেও আমাদের দেখতে হবে এবং কনস্টিটিউশনাল মোনার্কি, এই দুটোর মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে। আমরা দেখছি কি ইউকে অর্থাৎ ব্রিটেনে রিপাবলিক মোনার্কি প্লাস ডেমোক্রেটিক সরকারের অবস্থান পাচ্ছি আমরা। ঠিক আছে, ডেমোক্রেটিক। এবং ইউএসএতে অর্থাৎ আমেরিকায় দেখছি আমরা রিপাবলিক সঙ্গে আমরা কিসের সরকার দেখতে পাচ্ছি? ডেমোক্রেসির। ঠিক আছে, এই সরকার দেখতে পাচ্ছি। এখন এটা কেন আলাদা কেন? দেখো, দুটোর মধ্যে একরকম একটু পার্থক্য রয়েছে। এই যে মোনার্কিতে দেখো, এখানে দেখতে হবে যে হেড অফ দ্য স্টেট সে নমিনাল কিনা। এখানে হেড অফ দ্য গভর্নমেন্টের কথা আসবেই না, সরকারের হেড হিসেবে না। অর্থাৎ এই স্টেটের হেডকে তার উপরে ডিপেন্ড করবে হচ্ছে এই ব্যাপারটা। ঠিক আছে, রিপাবলিক হবে কি মোনার্কি হবে। ঠিক আছে, দেখো ব্রিটেনের হেড কিভাবে এসছে? ব্রিটেনের হেড হেরিডিটরি, অর্থাৎ বংশানুক্রমিক ভাবে ওখানকার রাজার মেয়ে কুইনের কেউ বংশের কেউ, ওখানে তো জনগণ চুজ করছে না, তাই না? অর্থাৎ বংশানুক্রমিক ভাবে রাজতন্ত্র চলে, হ্যাঁ কি না? সেই রকমই এই ব্রিটেনের ক্ষেত্রে কি হচ্ছে, হেডকে নমিনাল, তাই না? মানে নাম সর্বস্ব শাসক। নাম সর্বস্ব শাসকটা কি হিসেবে এসছে? অর্থাৎ হেড অফ দ্য স্টেট কি হিসেবে এসছে? হেরিডিটরি, বংশ অনুক্রমিক ভাবে, অর্থাৎ তার ছেলে এরকম একটা ব্যাপার। যে যখন বংশানুক্রমিক ভাবে কোথাও হেড অফ দ্য স্টেট হবে, অর্থাৎ রাষ্ট্রের হেড হবে, তখন সে কি হবে? একরকম মোনার্কির মধ্যে পড়বে। ঠিক আছে, আর যখন ওই যে হেড অফ দ্য স্টেট কি হচ্ছে, নির্বাচিত হয়ে আসবে, তখন সেটা হয়ে যাবে রিপাবলিক। অর্থাৎ রিপাবলিক হওয়ার মেন ক্রাইটেরিয়া কি হচ্ছে? মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে তাকে ইলেক্টেড হতে হবে। কাকে? হেড অফ দ্য স্টেটকে, তাই না? অর্থাৎ রাষ্ট্রের যে হেড তাকে ইলেক্টেড হতে হবে। যেরকম আমেরিকার ক্ষেত্রে, আমেরিকার যে হেড অফ দ্য স্টেট সে হচ্ছে কে? রাষ্ট্রপতি, এবং সরকারের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু আমরা তো সরকারের প্রধান দেখছি না, তো হেড অফ দ্য স্টেটকে রাষ্ট্রপতি, সে কি নির্বাচিত হয়ে এসছে, তাই না? আবার দেখো ভারতের কথা ভাবো, ভারতে রিপাবলিকের কথা উল্লেখ আসছে। ভারতে যে নমিনাল হেড অর্থাৎ হেড অফ দ্য স্টেট বলতে পারি কে? রাষ্ট্রপতি, তাই না? আর রিয়েল কি বলবো, রিয়েল হেড কে? রিয়েল হেড হচ্ছে প্রধানমন্ত্রী। অর্থাৎ গভর্নমেন্টের যে শাসক, অর্থাৎ গভর্নমেন্টের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রের প্রধান হচ্ছে, রাষ্ট্রের যে হেড সে হচ্ছে রাষ্ট্রপতি। এবং আমাদের রাষ্ট্রপতিও কিভাবে এসছে? নির্বাচিত হয়ে তো, নাকি বংশানুক্রমিক ভাবে নির্বাচিত হয়ে, হ্যাঁ কি না? তবে আমাদের ওই জন্যই কি হচ্ছে, আমাদের রাষ্ট্রের এবং আমেরিকার এগুলো হচ্ছে রিপাবলিক, কারণ এখানকার যে নমিনাল হেড বা হেড অফ দ্য স্টেট সে নির্বাচিত হয়ে এসছে। ঠিক আছে, আর ব্রিটেনে যেহেতু নির্বাচিত হয়নি, বংশ অনুক্রমিক ভাবে এসছে, তাই জন্য সে কি হচ্ছে? সে হচ্ছে মোনার্কির মধ্যে পড়ছে, তাই না? ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সট এবার এখন সরাসরি এখনো পর্যন্ত দেখো, আমরা একটু প্রথমে গিয়ে বোঝার চেষ্টা করি যে আমরা এখনো পর্যন্ত কি করলাম। দেখো, আমরা এখনো পর্যন্ত কি করেছি? আমরা এখনো পর্যন্ত করেছি এনার্কি করে নিয়েছি, মোনার্কিও করে নিয়েছি। মোনার্কির কনস্টিটিউশন মোনার্কি করলাম, তাই না? টাইরেনি করলাম, অলিগার্কি করলাম, হ্যাঁ কি না? ডেমোক্রেসিটাও কিছুটা বলেছি, আরো ডিটেলসে বলবো। রিপাবলিকটাও একরকম করে নিলাম। এখন বাকি আছে ডিক্টেটরশিপ, টোটালিটেরিয়ান, ঠিক আছে, কর্তৃত্ববাদ, অ্যারিস্টোক্রেসিও হয়ে গেছে আমাদের। আর এইদিকে ফেডারেল বাকি রয়েছে, ইউনিটারি বাকি রয়েছে, সংসদীয় রাষ্ট্রপতি শাসিত এগুলোও বাকি রয়েছে, এগুলোতেও আমরা আসবো। ঠিক আছে, প্রথমে আমরা ডেমোক্রেসিতে চলে যাই। ঠিক আছে, এবার শেষের দিকে যাওয়া যাক। দেখো, প্রথমে ডেমোক্রেসিতে যদি আমরা যাই,
এই ডেমোক্রেসি সাধারণত দু ধরনের হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, ঠিক আছে, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি, ঠিক আছে, অর্থাৎ পরোক্ষ গণতন্ত্র। এই যে ডিরেক্ট যেটা রয়েছে অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রে সরকারের যে কোনো নিয়ম কানুন তৈরি হবে, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে জনগণরা কি করবে, এক জায়গায় হবে, এক জায়গায় হয়ে তারা ডিসিশন নেবে, অর্থাৎ সরাসরি, এখানে আর কোনো কথা নেই। কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে কি হয়, জনগণ, যেরকম দেখো আমাদের ভারতের ক্ষেত্রে 150 কোটি কোটি প্রায় মানুষ, এখন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ডিসিশনের ক্ষেত্রে তো আমরা 150 কোটি মানুষকে ভোট দিতে পারি না, তাই না? বোঝাতে পারছি তো? এই ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেমোক্রেসিটা অ্যাপ্লাই হয়। তো কি করছে, একজন করে প্রতিনিধি বা কিছু প্রতিনিধি চুজ করছে তাদের এলাকা থেকে, বলছে তোমরা আমাদের হয়ে যাও, গিয়ে আমাদের জন্য নিয়ম কানুন তৈরি করো, তোমরা যা করবো আমরা তাই মেনে নেবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, এরকম ভাবে চুজ করছে ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে। এখন পৃথিবীর বেশিরভাগ ডেমোক্রেটিক কান্ট্রিগুলো যে রয়েছে সেগুলোতে বেশিরভাগ ইনডাইরেক্ট ডেমোক্রেসি রয়েছে। ডাইরেক্ট ডেমোক্রেসি আমরা সুইজারল্যান্ডের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে, একটা সময় পর্যন্ত দেখা গেছে, কারণ ওখানে সংখ্যা অনেকটাই কম এবং তারা সরাসরি যে কোনো ডিসিশন জনগণ সবাই মিলে নিত, ঠিক আছে। এবার এই যে ইনডাইরেক্ট ডেমোক্রেসির মধ্যে এক ধরনের শাসন দেখা যায়, সেটা হচ্ছে ইউনিটারি অর্থাৎ এককেন্দ্রিক, আমরা বাংলায়ও লিখে নিই এককেন্দ্রিক, আর একটা হচ্ছে ফেডারেল, ঠিক আছে, বা যুক্তরাষ্ট্রীয়। এটা কিসের উপরে ভিত্তি করে ভাগ হয়? এটা অ্যাকচুয়ালি ক্ষমতার বন্টনের উপরে ভিত্তি করে ভাগ হয়। অর্থাৎ যখন ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা একখানা সরকার, কোনো আঞ্চলিক বিভাগের মধ্যে ভাগ করা থাকে না, ক্ষমতা কার হাতে থাকে? কেন্দ্রের হাতে থাকে, তখন সেটাকে এককেন্দ্রিক সরকার বলা হয়, ঠিক আছে। আর যখন কেন্দ্রের হাতেও ক্ষমতা থাকবে, সঙ্গে বিভিন্ন রাজ্যের হাতেও ক্ষমতা থাকবে, তা বলতে পারো তখন সেটা যুক্তরাষ্ট্রীয় হয়ে যায়, ঠিক আছে, এর ক্ষমতার বন্টনের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? খুব সিম্পলি আমরা বোঝার চেষ্টা করলাম। এবং এরই সঙ্গে এই যে ইনডাইরেক্ট ডেমোক্রেসির মধ্যে আর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট বলতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। এখন পার্লামেন্টারি গভর্নমেন্টটা কি জিনিস? দেখো, পার্লামেন্টারি গভর্নমেন্ট বলতে বোঝাচ্ছে যে ওই যে পার্লামেন্ট সমস্ত ক্ষমতার অধিকারী, যেখানে একটা নাম সর্বস্ব শাসক থাকবে, তাই না, আর সঙ্গে কে থাকবে? রিয়েল শাসক থাকবে, তাই না। আর প্রেসিডেন্সিয়াল যেখানে রয়েছে সেখানে হেড অফ দ্য স্টেটও যে থাকবে, বা বলতে পারো হেড অফ দ্য গভর্নমেন্টও সে থাকবে। আমরা দেখো, অনেকে এটা অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমরা সহজভাবে যদি বলি তাহলে প্রেসিডেন্সি সর্বে সর্বা, সে হেড অফ দ্য স্টেট, সে হেড অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, অর্থাৎ সরকারেরও প্রধান, সঙ্গে রাষ্ট্রেরও প্রধান, ঠিক আছে। আর পার্লামেন্টারিতে হেড অফ দ্য স্টেট আলাদা হয় আর হেড অফ দ্য গভর্নমেন্ট আলাদা হয়, অর্থাৎ হেড অফ দ্য গভর্নমেন্ট প্রধানমন্ত্রী হবে, ঠিক আছে, আর হেড অফ দ্য স্টেট কে হবে? হয় রাষ্ট্রপতি, না হলে রাজা, তাই না। ওই যে মোনার্কি সিস্টেম থাকলে তখন রাজা হতো, তাই না। ইনডাইরেক্ট ডেমোক্রেসি ব্রিটেনেও প্রচলিত রয়েছে, তাই জন্য বলে দিলাম রাজা, ঠিক আছে, বা রানী। ওকে, ক্লিয়ার? এবার যেটা আসছে সেটাও একরকম আমরা দেখে নিই। দেখো, আমাদের ফেডারেলও গেল, ইউনিটারিও গেল, সংসদীয়ও গেল, পার্লামেন্টারি যেটা, আর একটা প্রেসিডেন্সিয়াল। হ্যাঁ, সংসদীয়তে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ক্যাবিনেট মিনিস্টার থাকে, ঠিক আছে, অর্থাৎ কাউন্সিল থাকে, প্রাইম মিনিস্টারের সঙ্গে একটা ক্যাবিনেট থাকে এই সংসদীয় ব্যবস্থায়, ঠিক আছে। যাই হোক, এবার আসছে কর্তৃত্ববাদ আর ডিক্টেটরশিপ, আর একটা হচ্ছে সর্বগ্রাসী। এই তিনটে জিনিস আমাদের বাকি আছে। খুব সহজ জিনিস এটা, আমরা কোথা থেকে বোঝার চেষ্টা করি? এই যে এখান থেকে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে একটু যদি আমরা মুছে দিই,
দেখো, এই যে ওয়ান এবং ফিউ যে শাসকরা রয়েছে, এই শাসকদের ক্ষমতা যখন অ্যাবসুলেট হয়ে যায়, অর্থাৎ এই শাসকের ক্ষমতাই সর্বে সর্বা হয়ে যায়, অন্য কারোর কথা ভাবার কোনো দরকারই নেই, ঠিক আছে, তখন এরা কি হয়ে যায়? ডিকটেটর। কি হয়ে যায়? ডিকটেটর বা একনায়কতান্ত্রিক সরকার, ঠিক আছে। অর্থাৎ এদের ক্ষমতা যখন একরকম সর্বে সর্বা, এদের উপরে প্রশ্ন তোলা যায় না, এরকম একটা প্রশ্ন তুললেই মেরে দেবে, বুঝতে পারছো তো? এরকম একটা, যে যখন এদের ক্ষমতার উপরে কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? একনায়কতান্ত্রিক বা ডিকটেটরশিপ। যেরকম উদাহরণ হিসেবে আমরা হিটলারের কথা বলতে পারি, তারপরে নেপোলিয়নের কথা বলতে পারি, ঠিক আছে। এবং এই ডিকটেটর একটা সময় কি ভাবে? এই ডিকটেটর একটা সময় ভাবে যে জনগণের উপরে সমস্ত ধরনের নিয়ন্ত্রণ আনতে চাই। বলছে হোয়েন কন্ট্রোল অল অ্যাসপেক্টস লাইভস অফ সিটিজেন, ঠিক আছে, অর্থাৎ সিটিজেনের জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুর কন্ট্রোল যখন এই সরকার নিতে যায়, অর্থাৎ ডিক্টেটর নিতে চায়, একনায়কতান্ত্রিক সরকার নিতে চায়, তখন যেরকম চুল কিভাবে কাটবে, দাড়ি কাটবে কিনা, চশমা পরবে কিনা, সিনেমা দেখবে কিনা, স্কুল যাবে কিনা, কিভাবে হাঁটবে, কিরকম জামা কাপড় পরবে, অর্থাৎ একটা জনগণের সমস্ত কন্ট্রোল যখন সরকার নিতে যায়, তখন তাকে আমরা সর্বগ্রাসী বা টোটালিটেরিয়ান যে সরকার রয়েছে সেটা বুঝি, ঠিক আছে। যখন এই ডিকটেটরই যখন সমস্ত ক্ষমতা নিতে যাবে। আর এই ডিকটেটরের আরেকটা রূপ হচ্ছে, আমরা বলতে পারি ওই যে কর্তৃত্ববাদ, অর্থাৎ সে যে কর্তৃত্ব ফলায় একরকম, এই ফিউ সেই কর্তৃত্ববাদের একরকম রূপ, ঠিক আছে। এই ডিকটেটর এবং কর্তৃত্ববাদের ওপর মধ্যে, একনায়কতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে খুব সিম্পল কিছু পার্থক্য রয়েছে। অনেক ক্ষেত্রে এটাকে সিমিলার হিসেবে ধরা হলেও এদের মধ্যে খুব সিম্পল পার্থক্য রয়েছে, যেটা আমরা একরকম বলতে পারি একই জিনিস, কিন্তু খুব কম পার্থক্য রয়েছে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়তে পড়তে বুঝবো, ঠিক আছে। আশা করছি আমরা এই যে যেই কটা গভর্নমেন্টের কথা বললাম সবগুলো বুঝতে পেরেছি, ঠিক আছে, এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না কতটা বোঝাতে পেরেছি, তারপরেও আশা করছি বুঝে গেছো। তো কংগ্রাচুলেশন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ওকে, আজ এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।